পৌর নির্বাচন পেছানো বা আচরণবিধি সংশোধনের কোনো সুযোগ নেই, আর এমপিরাও অংশ নিতে পারবেন না প্রচারণায়। বৈঠক শেষে সিইসি আইনের যে বাধ্যবাধকতা আছে আমরা সেটাও মানতে পারব। এই দুটো কারণে কাজেই এটা পরিবর্তন করার আর কোনো স্কোপ নেই। মনোনয়ন চূড়ান্ত করতে গণভবনে আওয়ামী লীগের বৈঠক চলছে। প্রস্তুতির পাশাপাশি বিএনপি বলছে খুব কম সময়ের এ নির্বাচন উদ্দেশ্য প্রণোদিত। যে সময় আমরা পাচ্ছি এটি পর্যাপ্ত নয়, তবুও অবস্থার দৃষ্টিতে আমরা নির্বাচনে যেতে রাজি হয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সোমবার সারা দেশে হত্যা মামলায় 21 জনের ফাঁসির আদেশ। সিলেটের শিশু সাইদ হত্যার দায়ে 3 জনের মৃত্যুদণ্ডাদেশ। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় নিম্ন আদালতে বেগম জিয়ার আত্মসমর্পণ, জামিন মঞ্জুর। পরবর্তী শুনানি 28 ডিসেম্বর। এবার রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক সহ 8 জনকে আনসার আল ইসলামের নামে হত্যার হুমকি। এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করা হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের। এবং ভেজাল খাদ্যে সয়লাভ রাজধানীর বাজার। বেশিরভাগ খাদ্যপণ্যেই মিলছে ক্ষতিকর রাসায়নিক। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করতে বৈঠক করছে আওয়ামী লীগ। সন্ধ্যায় বঙ্গভবনে দলের 18 সদস্যের মনোনয়ন বোর্ডের এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বৈঠকে সংসদীয় বোর্ডের 11 জন সদস্য উপস্থিত রয়েছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মঙ্গলবার। একথা জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আগামী 30 ডিসেম্বর দেশের 236টি পৌরসভায় নির্বাচন হবে। দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্তে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা ইতোমধ্যেই শুরু করেছেন নির্বাচনী তৎপরতা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ। নির্বাচনে জয়ী হতে একক প্রার্থী নিশ্চিত করতে চায় দলটি। সেক্ষেত্রে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। রিপোর্ট ইজাজ শ্রমিকের। 28 নভেম্বর নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে জানানো হয় 30 ডিসেম্বর অনুষ্ঠেয় 236টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দেবেন দলীয় সভানেত্রী। এর আগে 26 নভেম্বর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে নৌকা প্রতীকের একক মেয়র প্রার্থী বাছাইয়ের নির্দেশ দেন। বৈঠকে জেলা, উপজেলা, শহর বা পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে স্থানীয় সাংসদের পরামর্শে একজন মেয়র প্রার্থী বাছাই করে দলের সভানেত্রীর কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে প্রত্যেকটি পৌরসভায় সম্ভাব্য একাধিক প্রার্থী থাকায় একক প্রার্থী বাছাই করা বেশ কঠিন বলে মনে করেন দলের নেতারা। আওয়ামী লীগের মধ্যে বহু নেতাকর্মী আছে এবং বহু যোগ্য প্রার্থী আছে যারা পৌরসভা, জাতীয় সংসদে নির্বাচন করার মতো একটা এলাকায় বহু প্রার্থী আছে। স্বাভাবিকভাবে সেখান থেকে সবচেয়ে ভালো প্রার্থীটা বাছাই করার ক্ষেত্রে একটু তো সমস্যা হয়ই। বিদ্রোহী প্রার্থী থাকার কোনো সুযোগ নেই। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাউরে প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি এই ভুলটা করে তাহলে তার বিরুদ্ধে যে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সর্বোচ্চ যে শাস্তি বিধান আছে সেটাই প্রয়োগ হবে। এদিকে ক্ষমতাসীন মহাজোটের শরিক দলগুলো এককভাবে নির্বাচন করবে নাকি সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি 14 দল। জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম মনে করেন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা। 14 দলের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে। 14 দলেরও সম্ভাব্য যে ক্যান্ডিডেট আছে তাদের ব্যাপারে আমরা আলোচনা করব। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন। আমরা দল জোটগতভাবে একসঙ্গেই আছি। যদি একসঙ্গে আমরা ইলেকশন নাও করি তারপরে 14 দলের সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচনটি হবে। তবে আওয়ামী লীগ নেতারা মনে করেন জনপ্রিয়তা যাচাইয়ে স্থানীয় নির্বাচনে সব দলেরই এককভাবে নির্বাচনে অংশ নেওয়া উচিত। ইজাজ শ্রমিক, সময় সংবাদ, ঢাকা।
এদিকে আসন্ন পৌরসভা নির্বাচনের তারিখ পেছানোর দাবি করলেও ইতোমধ্যে প্রার্থী বাছাই প্রায় শেষ করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। দু একদিনের মধ্যে কার্যক্রম শেষ হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। তবে খুব কম সময়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকারের নির্বাচন আয়োজন করেছে বলেও অভিযোগ তাদের। পৌরসভা নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই জন্য স্থানীয় নেতাদের মাধ্যমে প্রার্থী বাছাই শুরু হয়েছে সারা দেশেই। চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে সবাই দলীয় সিদ্ধান্ত মানবেন বলে আশাবাদ বিএনপি নেতাদের। আশা করি যে বিদ্রোহী প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করে নেবেন, না হলে দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তার বিরুদ্ধে। 20 দলীয় জোটের অন্তর্ভুক্ত শরিক দলগুলো তারা বিএনপির সাথে সমন্বয় করে নির্বাচন করতে আগ্রহী। তৃণমূল থেকে নেতৃবৃন্দ প্রার্থী মনোনয়ন করে নাম পাঠিয়েছেন কেন্দ্রীয় দফতরে। এখান থেকে সর্বশেষ স্ক্রুটিনাইজ করে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। প্রার্থী বাছাই ও মনোনয়ন চূড়ান্ত না হলেও বিভিন্ন স্থানে চলছে জনসংযোগ। তবে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সুষ্ঠু নির্বাচনী পরিবেশের দাবি জানান বিএনপির স্থানীয় নেতারা। আগে তো আমাদের কম বেশি প্রিপারেশন ছিল। আমাদের খুলনা জেলায় 2টা পৌরসভা, এটা একটা হচ্ছে চালনা আর একটা হচ্ছে পাইকগাছা। অলরেডি চালনা আমরা ফাইনাল করে ফেলছি। জকিগঞ্জ পৌরসভা যেটা, সেটা আমাদের ক্যান্ডিডেট ঠিক হয়ে গেছে। আর খানাইঘাট এবং গোলাপগঞ্জ আজকে বিকালকের মধ্যে শেষ হয়ে রাত্রেবেলা আমরা পাঠিয়েছি। কম সময়ে প্রার্থী বাছাইয়ে সমস্যার পাশাপাশি নির্বাচনী প্রচারণায়ও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রথমত প্রার্থীর এখানে তাদের মনোনয়ন গ্রহণ করা, এটাকে শর্টলিস্ট করা, তারপরে ফাইনাল করা, তারপরে এটা যে প্রস্তুতিগুলো আছে এগুলো করে এটা খুবই কম সময়ের মধ্যে হচ্ছে। এবং এটার উদ্দেশ্য সম্বন্ধে যথেষ্ট আমাদের যে অন্তর্নিহিত যে উদ্দেশ্য, এটা নিয়েও একটা প্রশ্ন আছে। তারপরে মিজানুর রহমান কবির, সময় সংবাদ। এইটা তো কোনো আসন্ন পৌর নির্বাচন পেছানো বা আচরণবিধি সংশোধনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। দিনভর নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের ব্রিফিংয়ে সিসি একথা জানান। এর আগে সকাল 11:30টায় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দাবি দাওয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়। তফসিল অনুযায়ী আগামী 30শে ডিসেম্বর 236টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। মূলত পৌর নির্বাচন পেছাতে বিএনপি এবং নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রচারণার সুযোগ দাবি করেছিল আওয়ামী লীগ, আর এ দুটি দাবির পক্ষেই ছিল জাতীয় পার্টি। এই পর্যায়ে আচরণবিধি যেটা আমরা জারি করেছি সেটা এই পর্যায়ে পরিবর্তন করা সমীচীন হবে না। আর একটা বড় ছিল যে নির্বাচনটা কিছুদিন শিডিউলটা পেছানো যায় নাকি। তবুও যেহেতু ওনারা বলেছেন, রিকোয়েস্ট করেছেন, আমরা আবারও সবাই মিলে বসে এবং নির্বাচন কাজে যারা আমাদের সহায়তা করেন তাদের কাছেও বলে যে একদিনের জন্য একটা করা যায় কিনা, পেছানো যায় নাকি। তো আমরা দেখলাম যে না। গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুষ্টিয়ায় আলাদা হত্যা মামলায় আজ 21 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গাজীপুরে যুবলীগ নেতা জালাল হত্যা মামলায় 11 জনকে, নারায়ণগঞ্জে স্কুল ছাত্র ইমন সহ 2টি হত্যা মামলায় 5 জনকে এবং চট্টগ্রামে সিএনজি চালক হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গাজীপুরে যুবলীগ নেতা জালাল হত্যা মামলায় 11 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফজলে এলাহি ভুইয়া এ রায় ঘোষণা করেন। 2003 সালের 17ই আগস্ট বলখোলা বাজার এলাকায় কাপাসিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জালাল সরকারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় 2004 সালের 23 জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে পুলিশ। 22 জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন আদালত। সবাইকে মৃত্যুদণ্ডে দণ্ডিত দিয়েছেন এবং 10,000 টাকা জরিমানা করেছেন এবং এই 11 জন আসামির মধ্যে 6 জন কাঠগড়ায় উপস্থিত এবং 5 জন পলাতক রয়েছে। নারায়ণগঞ্জে স্কুল ছাত্র রাকিবুল হাসান ইমন হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ডাদেশ এবং 1 আসামিকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে নারায়ণগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহীদুল ইসলাম মিয়াজি এ রায় ঘোষণা করেন। 2014 সালের 29 জানুয়ারি 9ম শ্রেণীর ছাত্র ইমনকে অপহরণের পর হত্যা করা হয়। এ মামলায় 2 আসামি পলাতক। 2 জন জেলের ভিতরে আছে আর 2 জন আছে পলাতক আছে। ওই 2 জনেরও আমি চাই যে ওদের মতন বিচার হোক, ওদেরও ফাঁসি হোক। এছাড়া নারায়ণগঞ্জে স্কুল ছাত্রী সোনিয়া হত্যা মামলায় একমাত্র আসামি দেলোয়ার হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
কুষ্টিয়ার দৌলতপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রোকন মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর হাসান এই আদেশ দেন। বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এদিকে চট্টগ্রামে সিএনজি চালক ইউসুফ হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা বেগম এ রায় দেন। ২০০৮ সালের ৩ মে ইউসুফকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে আসামিরা। এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। এদিকে সিলেটে শিশু আবু সাইদ হত্যা মামলায় পুলিশের কনস্টেবল এবাদুর রহমান সহ ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এই মামলার আরেক আসামি মাসুমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ এ রায় দেন। এতে এবাদুর, গ্যাদা ও রাকিবকে অপহরণ এবং হত্যা এ ২ মামলায় ২বার ফাঁসির আদেশ দেওয়া হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে আরেক আসামি মাসুমের সংযুক্তির কোনো প্রমাণ না পাওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। এতে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে সাইদের পরিবার। গত ১১ মার্চ নগরীর ঝেড়ঝেড়ি পাড়া থেকে ৪র্থ শ্রেণীর ছাত্র আবু সাইদকে কনস্টেবল এবাদুর রহমান, রাকিব ও গ্যাদা অপহরণের পর হত্যা করে। পরে ১৪ মার্চ সাইদের বাবা আব্দুল মতিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। নাইকো দুর্নীতি মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মামলার পরবর্তী শুনানি। ওই দিন অভিযোগ গঠনের শুনানি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে নাইকো দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে সোমবার দুপুর ১২টার পর ঢাকার বিশেষ জজ আদালত প্রাঙ্গণে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় কড়া নিরাপত্তা বেষ্টিত আদালত চত্বরে তার গাড়িবহর ঘিরে স্লোগান দেন বিএনপিপন্থী আইনজীবীরা। প্রচণ্ড ভিড় থাকায় আদালতে ঢুকতে যথেষ্ট বেগ পেতে হয় বেগম জিয়াকে। এজলাসে প্রবেশ করে আত্মসমর্পণ করেন তিনি। এ সময় তার আইনজীবীরা তার পক্ষে জামিন আবেদন করেন। জামিন আবেদনে বলা হয় বেগম জিয়া অসুস্থ, তার চিকিৎসা চলছে। এই মামলায় তিনি আগে জামিনে ছিলেন। তিনি জামিনের কোনো অপব্যবহার করেননি বলে উল্লেখ করা হয় আবেদনে। এ নিয়ে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বেগম জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক আমিনুল ইসলাম। বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পান নাই, উনি আপিল করবেন নাইকো মামলার নাইকোর রায়ের বিরুদ্ধে। এবং আজকে আমরা সার্টিফিকেট পাওয়ার পরেই যেহেতু হাইকোর্টের নির্দেশ আছে এই কোর্টে সারেন্ডার করার জন্য সারেন্ডার করেছেন, জামিন নিয়েছেন। আমরা এই মামলা নাইকো মামলার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। মামলার বিভিন্ন দিক তুলে ধরে দুদকের পক্ষের আইনজীবীরা বেগম জিয়ার জামিনে আপত্তি জানালেও তা আমলে নেননি আদালত। দুদকের আইনজীবীদের বক্তব্য, মামলার যথার্থতা নয়, এক্ষেত্রে বিবেচ্য হয়েছে ব্যক্তির পদমর্যাদা। আমরা জামিনে আপত্তি করেছিলাম, পরবর্তীতে মাননীয় আদালত তার পদমর্যাদা বা চিন্তা ভাবনা করে তাকে জামিন দিয়েছেন এবং বেগম খালেদা জিয়া সহ সকল আসামির উপস্থিতিতে ২৮শে ডিসেম্বর ৪ শুনানির জন্য তারিখ ধার্য করা হয়েছে। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের ১৩,৭৭৭ কোটি টাকার ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগ এনে ২০০৭ সালে বেগম খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুদক। পরবর্তীতে এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করলে এবছরের ১৮ জুন তা খারিজ করে দিয়ে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন আদালত। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রাত ১১টার সময় আরো থাকছে। শেষ ওভারের নাটকীয়তায় অবশেষে জয় পেল সিলেট সুপারস্টার্স। কুমিল্লাকে ৪ উইকেটে হারালো মুশফিকের দল। স্বাগতিক চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ৩৩ রানের জয় বরিশাল বুলসের। এবার রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন সহ ৮ জনকে হত্যার হুমকি দিয়েছে আনসার আল ইসলাম নামের একটি সংগঠন। তবে জঙ্গি সংগঠনের নাম করে স্বাধীনতা বিরোধী চক্র এই অপতৎপরতা চালাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক নেতারা। অবশ্য পুলিশ বলছে তাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে এই ঘটনার পর থানায় জিডি করেছেন আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন। আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি।
সোমবার দুপুরে রাজশাহীর একটি দৈনিক পত্রিকা অফিসে একটি চিঠি পাঠায় আনসার আল ইসলাম নামের একটি সংগঠন। ওই চিঠিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য AHM খায়রুজ্জামান লিটন, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজান উদ্দিন সহ 8 ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হয়। নিজেদেরকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার ভারতীয় উপমহাদেশের শাখা হিসেবে দাবি করে এই 8 ব্যক্তিকে আল্লাহ ও রাসূলের দিন প্রতিষ্ঠায় দুশমন বলে উল্লেখ করে সংগঠনটি। প্রতিদিনের মতোই পোস্ট পিয়ন এসে আমার অফিসের চিঠি দেওয়া যায়, তো আজও সেভাবে চিঠি দেওয়া গেল পোস্ট পিয়ন। দেওয়ার পরে বাই নেমে চিঠিটা থাকার জন্য আমি ইউনুস ভাইয়ের কাছে ওই চিঠিটা দিয়ে দিই। দেওয়ার পরে ইউনুস ভাই খুলে ওই চিঠি, খোলার পরে দেখে যে এই অবস্থা। এদিকে স্বাধীনতা বিরোধী শক্তি যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিভিন্ন নামে এই হুমকি দেয়া হচ্ছে বলে দাবি এই আওয়ামী লীগ নেতার। ইসলামের নামে একটা মৌলবাদী রাষ্ট্র সৃষ্টি করতে চায়, একটি উগ্র সাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র পরিণত করতে চায়। সেটার পথে হয়তো তারা আমাদেরকে বাধা মনে করে, যুদ্ধাপরাধী বিচারের কাজ যাতে বাধাগ্রস্ত হয়, যাতে আমরা অনেক ক্ষেত্রেই হয়ে যায়, নতজানু হয়ে যায়, এরকম চিন্তা চেতনা থেকে তারা করতে পারে। অবশ্য এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান রাজশাহী মহানগর পুলিশের কমিশনার। তারা ইসলামের জন্য এমন হুমকির কোনো কাজ তারা করে না। আমি মনে করি এইসব হুমকিতে ভয়ের কোনো কারণ নাই। আইনগত ব্যবস্থা আগে ডিটেক্ট করার চেষ্টা করবো, এটা কোথা থেকে হুমকিটা আসলো, কারাই হুমকিটা দিল, সেটা আইডেন্টিফাই করতে পারলে তো ব্যবস্থাটা নেওয়া যাবে ইজিলি। এদিকে সোমবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে নগরীর বলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন আওয়ামী লীগ নেতা AHM খায়রুজ্জামান লিটন। এছাড়া নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারও একটি জিডি করেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভার স্মৃতিসৌধ ও জাতীয় প্যারেড স্কোয়াড সহ সারা দেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবার তোরণ নির্মাণের অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদেরকে চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিরাপত্তা ঝুঁকি কেটে গেলেই ফেসবুক সহ বন্ধ রাখা বিভিন্ন অ্যাপ্লিকেশন খুলে দেওয়া হবে। সাভার জাতীয় স্মৃতিসৌধ গমনাগমন এবং পুষ্প স্তবক অর্পণকালীন সময় পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা নেব। কোনো তোরণ এবার আমরা এনকারেজ করছি না এবং তো কোনো তোরণ ওখানে নির্মাণ করার জন্য আমরা বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছি। আমরা সবসময় বলছি এটা সাময়িক ব্যবস্থা। অনেক দেশেই যখন নাকি এই নিরাপত্তার ঝুঁকি আসে তখন অনেক কিছু প্রিকুয়েশন নেয়। আমাদের এখানে কিছু হচ্ছে না, তারপরে হুমকি ধুমকি হচ্ছে। আমরা সেই জন্যই এটা একটা সাময়িক ব্যবস্থা নিয়েছি। আমরা এটা শেষ হলে আমরা উঠিয়ে দিব। রাজধানীর বাজারগুলোতে বিক্রি হওয়া খাদ্যপণ্যের শতকরা 50% রয়েছে মানবদেহের জন্য ক্ষতিকর দূষণযুক্ত উপাদান, আর পুষ্টিগুণ ও অন্যান্য মানের বিচারে প্রায় 100% পাওয়া যাচ্ছে কোনো না কোনো সমস্যা। বাংলাদেশ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষাগারের নমুনা পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত ফলাফল দিচ্ছে এমনই সব তথ্য। সরকারের বিভিন্ন নজরদারি সংস্থার অভিযানের পরও ভেজাল সংস্কৃতির মহামারী থেকে মিলছে না মুক্তি। ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে দেশের বিরাট জনগোষ্ঠী। রামিম হাসানের রিপোর্ট। আজ দেখবেন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন। বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, সেটা হয়তো পাচ্ছি আমরা, কারণ একবিংশ শতাব্দীর বাংলাদেশে অন্তত খাবারের অভাবে কেউ মারা যায় না। কিন্তু নিরাপদ খাদ্য কতটুকু নিশ্চিত হচ্ছে? সমাজের দরিদ্র শ্রেণীর কথা বাদ দিলেও কি নিশ্চিত করে বলা যাবে নিরাপদ খাদ্য প্রাপ্তিতে শতভাগ স্বাধীন বাকি জনগোষ্ঠী? নিজেরা তো বিষ খাচ্ছি, আবার বাচ্চার ক্ষেত্রে তো এটা যখন করি তখন খুবই কষ্ট লাগে, যে এতটাই অসহায় যে কিছু করার নাই। বাংলাদেশ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষায় 2010 থেকে 2013 পর্যন্ত সারা দেশ থেকে সংগৃহীত 21,860টি খাদ্যপণ্যের 50%ই ভেজাল পাওয়া গেছে। আর গেল 6 মাসে খোলা ও প্যাকেটজাত 621টি খাদ্যের নমুনা পরীক্ষায় দেখা গেছে অর্ধেকেরও বেশিতে রয়েছে বিষাক্ত রাসায়নিক এবং শতভাগই সঠিক মান পূরণে ব্যর্থ। 40% থেকে 50% পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে এরর পাচ্ছে। বেশিও তো অনেক সময় বেশিও আসে। শতভাগ মানে পরিপূর্ণ খাদ্য পাচ্ছেন কিনা? না 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 শতভাগ পাওয়ার আমরা সুযোগ হয় নাই, আমরা সুযোগ পাইনি এখন পর্যন্ত আমরা পাইনি। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার হিসেবে বাংলাদেশে প্রতি বছর খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে প্রায় 45 লক্ষ মানুষ, যা ক্যান্সারের মতো মারাত্মক সব জটিল রোগের আশঙ্কাকে উস্কে দিচ্ছে। আমরা এখনই এফেক্টেড হচ্ছি এরকম না, এটা একটা স্লো পয়জনিক ডেফিনেটলি। তো
এখন থেকে আমাদের কন্ট্রোল করতে হবে। নেক্সট জেনারেশনের জন্য এটা আমাদেরকে খুব সতর্কতার সাথে চলতে হবে। অথচ ভেজাল রোধে সারা বছরই অব্যাহত রয়েছে নজরদারি সংস্থাগুলোর অভিযান, কিন্তু থামছে না এই অপসংস্কৃতি। অসাধু ব্যবসায়ীদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে যে কোনো উপায় হোক অধিক মুনাফা, তার মধ্যে যদি সেই বিবেকবোধটা কাজ না করে তাহলে সবসময় আসলে এনফোর্সমেন্ট করে কিন্তু আসলে এটা সমাধান করা যায় না। ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হওয়ার পর সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত ফরাসি সেনাপতি নেপোলিয়নকে প্রতিদিন খাবারের সাথে সামান্য পরিমাণে আর্সেনিক মিশিয়ে স্লো পয়জনিং এর মাধ্যমে হত্যা করেছিল তাদের চিরশত্রু ব্রিটিশরা। আজকাল আমরা বাংলাদেশিরা নিজেরাই নিজেদেরকে বিভিন্ন স্লো পয়জনিং এর মাধ্যমে ঠেলে দিচ্ছি মৃত্যুর দিকে। শুধুমাত্র ভেজাল খাদ্যদ্রব্যের মাধ্যমে যে পরিমাণে রাসায়নিক আমাদের শরীরে প্রতিদিন প্রবেশ করছে তা শুধুমাত্র আমাদেরকেই নয়, আমাদের পরবর্তী প্রজন্মকেও ঠেলে দিচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বোর্ড নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত ফি আদায় করলে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন বলেও আদেশ দিয়েছেন আদালত। দুপুরে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। 6 জানুয়ারি এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট। আদালত আদেশে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হলে ওই শিক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করবে। শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেলে স্কুলগুলোর ব্যবস্থাপনা পরিষদ বাতিল করতে শিক্ষা বোর্ডগুলোকেও নির্দেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা আমলে নিয়ে এ আদেশ দেন হাইকোর্ট। তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এদিকে শ্রমিকদের বিক্ষোভের মুখে গতকাল তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষ করা না গেলেও আজকে রাস্তার উপর থাকা ট্রাক সরিয়ে নিয়েছেন ট্রাক কাভার্ড ভ্যান চালক অ্যাসোসিয়েশনের নেতাকর্মী ও পরিবহন শ্রমিকরা। পুলিশ জানিয়েছে, পরিবহন কর্মীদের সহযোগিতা অব্যাহত থাকলে রাস্তায় আর কোনো কাভার্ড ভ্যান বা ট্রাক রাখতে দেবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল 11টা তেজগাঁ ট্রাক স্ট্যান্ড। একের পর এক ট্রাক সরিয়ে নিচ্ছেন ট্রাক কাভার্ড ভ্যান চালক অ্যাসোসিয়েশনের পরিবহন কর্মীরা। মাত্র 24 ঘন্টা আগেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে শ্রমিকরা বাধা দিলেও সোমবার সকাল থেকেই ট্রাক সরিয়ে নিতে থাকেন মালিক শ্রমিক সহ অন্যান্যরা। সোমবার সকালে তেজগাঁ ট্রাক স্ট্যান্ড পরিদর্শন করেন মেয়র আনিসুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শ্রমিক বা মালিক নেতা আছেন, তারা নিজেরা এটা সরিয়ে ফেলেছে এবং আমরা যারা পুলিশের যারা আমরা এসি সাহেব আছে, টিআই বা সার্জেন্ট আছে, আমরা এবং ওনারা মিলে এটা ক্লিয়ার করা হয়েছে এবং সবাই মিলে এটা ধরে রাখবো। ট্রাক স্ট্যান্ড এলাকা পরিদর্শন শেষে রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র আনিসুল হক জানান, ট্রাক স্ট্যান্ড সরিয়ে দেয়া নয়, বরং তেজগাঁ 7 রাস্তা এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করেছে ঢাকা সিটি কর্পোরেশন। কালকে আমাদের এই এভিকশন ছিল ভিতরটা পরিষ্কার করার জন্য। কেন এই ঝামেলা হয়েছে? ঝামেলা হয়েছে ওখানে অনেক নেতা আছেন, প্রভাবশালী নেতা, যাদের এই অবৈধ টাকা তোলা বন্ধ হয়ে যাবে। এখনো বা পাশে 7-8টা দোকান আছে, রেলওয়ের দোকান। আমি বলেছি ঠিক আছে, আপনাদের 10 দিন সময় দিলাম। এই নেতারা, এই ধরনের কিছু নেতা গতকাল এই পলিটিক্স খেলেছেন। রোববার রাজধানীর তেজগাঁ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় সংঘর্ষে 2 জন পরিবহন শ্রমিক আহত ও 7 রাস্তা থেকে কারণবাজার পর্যন্ত সড়ক কয়েক ঘন্টা বন্ধ থাকে। সামিল মুহিত, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের 20,000 গাছ প্রদানের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। বিলুপ্তির হাত থেকে বিপন্ন প্রজাতির গাছ রক্ষা করতে এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এই কার্যক্রমের অংশ হিসেবে আজ রাজধানীর শিক্ষা ভবন প্রাঙ্গণে বিপন্ন প্রজাতির একটি পারুল ও 2টি মহুয়া গাছ রোপণ করেন অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্কুল ও কলেজে বেশ কিছু ফাঁকা জায়গা রয়েছে, আর সেগুলোকে বৃক্ষরোপণের আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অনেক গাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে, তেমনি শিক্ষার্থীরাও সেসব গাছের নামও জানতে পারবে বলেও জানান তিনি। বিশ্বব্যাপী কার্বন নিঃসরণে একটি
বিশ্বব্যাপী কার্বন নিঃসরণে একটি দীর্ঘমেয়াদী চুক্তির লক্ষ্যে 150টিরও বেশি দেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন 2015, যা COP21 নামেই বেশি পরিচিত। সোমবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেয় 147টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এতে বক্তব্য দেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য বিশ্ব নেতারা। উদ্বোধনী ভাষণে বৈশ্বিক উষ্ণায়ন কমাতে দ্রুত আরও বহুদূর যেতে হবে বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে আগামী 2 সপ্তাহের মধ্যে 195টি দেশের মধ্যস্থতাকারীরা একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে এই সম্মেলন থেকে ক্লিন এনার্জি ও নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির উন্নয়নে বড় ধরনের ঘোষণা আসবে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসরে রবি বোপারার অলরাউন্ড নৈপুণ্যে প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট সুপারস্টার্স। সোমবার চট্টগ্রামে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 4 উইকেটে হারিয়েছে মুশফিকের দল। টস হেরে আগে ব্যাট করে 5 উইকেটে 164 রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে রবি বোপারার হাফ সেঞ্চুরির সুবাদে 2 বল বাকি থাকতে 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলেট সুপারস্টার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। উদ্বোধনী জুটিতে ইমরুল ও লিটন করেন 56 রান। লিটন ব্যক্তিগত 42 ও ইমরুল 48 রান করে সাজঘরে ফিরলে কিছুটা ছন্দহীন হয়ে পড়ে সালাউদ্দিনের শিষ্যরা। তবে ভিক্টোরিয়ান্সের ইংলিশ রিক্রুট আশার জাইদি 36 বলে 56 রানের ঝোড়ো ইনিংস খেললে 6 উইকেটে 164 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় কুমিল্লা। বোপারা সিলেটের হয়ে 18 রানে নেন 4 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে মুনাবিরার 26 বলে 36, মুশফিকের 31 বলে 47 এবং বোপারার 38 বলে 50 রানের সুবাদে 6 উইকেট হারিয়ে 2 বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে সিলেট জাহাজ। ম্যাচ সেরা হয়েছে সিলেটের ইংলিশ ক্রিকেটার রবি বোপারা। রাতের সময়ের পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচন পেছানো বা আচরণবিধি সংশোধনের কোনো সুযোগ নেই। প্রচার প্রচারণায় অংশ নিতে পারবেন না এমপিরা, বৈঠক শেষে সিইসি। মনোনয়ন চূড়ান্ত করতে গণভবনে বৈঠক চলছে আওয়ামী লীগের। চূড়ান্ত সিদ্ধান্ত কাল। প্রস্তুতির পাশাপাশি বিএনপি বলছে খুব কম সময়ে নির্বাচন উদ্দেশ্য প্রণোদিত। আজ সারা দেশে পৃথক হত্যা মামলায় 21 জনের ফাঁসির আদেশ। সিলেটে শিশু সাঈদ হত্যার দায়ে 3 জনের মৃত্যুদণ্ডাদেশ। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় নিম্ন আদালতে বেগম জিয়ার আত্মসমর্পণ, জামিন মঞ্জুর। পরবর্তী শুনানি 28 ডিসেম্বর। এবং এবার রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক সহ 8 জনকে আনসার আল ইসলামের নামে হত্যার হুমকি। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।